বর্তমান সমসাময়িক সময়ের কথা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও পরবর্তী সময়ের কথা বলছি। সেই সময়ের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার, তো তিনি নিজেকে গণতান্ত্রিক সরকার হিসাবে দাবিও করতে পারেন না, বলতেও পারেন না। এটা সম্পূর্ণভাবে অনৈতিক পৃথিবীর যে কোনো রীতি নীতি অথবা আইনের শাসনে। অতএব বাংলাদেশ কোন পথে যাচ্ছে এটার এই সিনপসিস যেটা আমি এই মুহূর্তে তুলে ধরলাম, আমি মনে করি যে আমাদের আজকের আলোচনার আমার অন্যান্য সহযোগী আলোচকরা, প্রধান অতিথি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তিনি এই বিষয়ে, তিনি একজন ব্যারিস্টার। আমারও ব্যাকগ্রাউন্ড আইন শাস্ত্র নিয়ে, মাস্টার্স করেছি চার্লস ইউনিভার্সিটি অফ প্রাগ, চেকোস্লোভাকিয়া থেকে। সেই জন্য আমি বলছি যে আমাদের আলোচনার মাধ্যমে আমরা আসলে আপনার অনুষ্ঠানে যারা আজকে শুনবেন, অনুষ্ঠানকে দেখবেন, তাদের কাছে তুলে ধরতে পারবো যে বাংলাদেশ আসলে কোন পথে। এই পথে এই মুহূর্তে বাংলাদেশ একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে, বলবো না, ধ্বংসপ্রাপ্ত একটি দেশ। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আপনি খুব অল্প সময়ে কোন পথে যাচ্ছে বাংলাদেশ এ বিষয়ে আপনার মতো করে বললেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রথম সারির নেতৃত্বে, যারা এই মুহূর্তে বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জানি সারা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং দেশে যারা এই মুহূর্তে নিরাপদ নয়, দেশের বাইরে থেকে দেশকে অনন্য উচ্চতায় ধারণ করেন, তিনি একজন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আপনাকে স্বাগত নওফেল ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ। আমি একটু আগে থেকেই বলছি, আমার এখানে একটু বেশ কারিগরি সমস্যার মধ্যে আছি, বারবার লাইন কেটে যাচ্ছে। আমি ডিসকানেক্টেড হয়ে গেলে আমি আবার কানেক্ট হওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যেহেতু টেকনিক্যাল প্রবলেম আছে, দস্তগীর ভাই এতক্ষণ নিশ্চয়ই আপনার সাথে জানাশোনা আছে। দস্তগীর ভাই আমাদের সাথে আছেন আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি, এবং এই মুহূর্তে যিনি হোয়াইট হাউসে বিশেষ করে বাংলাদেশকে সবসময় দারুণভাবে উপস্থাপন করেন এবং গ্লোবাল মিডিয়ার কাছে, এবং দ্য ভয়েস পত্রিকার যিনি সম্মানিত এডিটর। আর ইঞ্জিনিয়ার মোহন ছিলেন আমাদের সাথে, তিনিও এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তারও কোনো কারিগরি সমস্যার কারণে ইন আউট হচ্ছে টেকনিক্যালি। তিনি আসছেন এবং যাচ্ছেন, সম্প্রতি তিনি আবার, আমার মনে হয় তিনি আবার সংযুক্ত হবেন আমাদের সাথে। তো ব্যারিস্টার নওফেল, আমি কি আপনাকে একটু এখন কথা বলতে পারবেন? না, অবশ্যই পারবো। আমি সংক্ষিপ্তভাবে বলবো যাতে করে আমাকে শুনতে পাচ্ছেন। জাহাঙ্গীর ভাই বলতে পারেন। হ্যাঁ জি জি, আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান আমি অবশ্যই আবার আমরা সংযুক্ত হবো। তো আমরা যে বিষয়গুলো নিয়ে সবসময় সবার আগে প্রিয় স্বদেশ থেকে আপনাকে আবারও স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশে, যেই বাংলাদেশকে আমরা এখন দেখছি, এবং বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা স্বপ্ন দেখেছিল একটা সময় পর্যন্ত, এবং আপনারা জানেন যে বিগত জুলাই আগস্ট 2024 যে ঘটনাটা ঘটেছে, সেই সময়ে বিশেষ করে আমরা যতটুকু জানি এবং আমাদের মনে পড়ে, জননেত্রী শেখ হাসিনা আপনাকে এবং আরাফাত রহমান, আপনাদের দুজনকে বিশেষ করে ছাত্রদের বিষয়ে দায়িত্ব দিয়েছিল, এবং আমরা যতটুকু জানি আপনারা তাদের সাথে দ্বিপাক্ষিক সংলাপও হয়েছিল, আপনারা চেষ্টা করেছিলেন এবং তাদের একটা কমিটমেন্টও ছিল। পরে আমরা দেখতে পারি যে টোটাল বিষয়টা ছিল একটা প্রতারণা এবং ষড়যন্ত্র অংশ। বাট এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি অনেক পরে। বাট আমরা আশান্বিত ছিলাম যে আপনারা যখন প্রেস কনফারেন্সে কথা বললেন এবং আপনারা যখন বললেন যে সবকিছু ঠিক আছে, তারা দাবি মেনে নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এবং কোটার বিষয়, এখন আর কোনো সমস্যা নেই। তারপরে আপনাকে যদি সাধারণ মানুষ এখন যদি প্রশ্ন করে যে আপনি যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার সাথে এখন আপনার অনুধাবনটা কি, কোন দৃষ্টিভঙ্গিতে সেই সময়টুকু আপনি বিচার করবেন এবং তার সাথে বলবেন কোন পথে যাচ্ছে বাংলাদেশ, আপনার মতো করে বলার জন্য স্বাগত। আসলে আমি অতীত ইতিহাস থেকে বেশি বলতে চাই না, তবে একটা বিষয় এখানে পরিষ্কার করার প্রয়োজন যে এই তিনজনের সাথে বসার
15 মিনিটের মধ্যেই আমি সেখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমার পার্সোনাল যেটা বিশ্লেষণ আমি সেটা তাকে জানিয়েছিলাম। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে তারা প্রশিক্ষিত জঙ্গি এবং তাদের যে প্রশিক্ষণ নিয়ে তারা সেখানে এসেছে, তারা কোনো বিষয়েই স্থির আলোচনায় উৎসাহী ছিল না। তাদের লক্ষ্য ছিল একটাই, যে আমরা শুধু আপনাদের কাছে এগুলো বলতে এসেছি, কিন্তু আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ আমাদের একটা আলাদা মানে কোরাম আছে, সেখানে সিদ্ধান্ত আসতে হবে। তো তারা শুধু কমিউনিকেট করতে এসেছিল। তো এটা ছিল তাদের অবস্থান। এবং প্রতিনিয়তই তারা বলছিল যে আমরা আমাদেরকে পরিচালিত করছি না, আরো তৃতীয় শক্তি আছে, চতুর্থ শক্তি আছে, তাদের সাথে আলোচনা করতে হবে। এবং অনেক সময় তারা ক্ষমা সুলভ দৃষ্টিতে তাদেরকে যাতে দেখা হয় সেই বিষয়টা বারবার বলছিল। যে তখনও ভায়োলেন্স সে আকারে বাড়েনি, তবে যতটুকু ভায়োলেন্স হয় তারা বারবার বলছিল সেগুলোর সাথে তারা জড়িত নয়, একটা গোষ্ঠী তাদের মধ্যে ঢুকে গিয়ে সেগুলো করছে। এবং বিশেষ করে সার্জিস বারবার করে বলছিল যে মানে সে ছাত্রলীগ থেকে আসা, এবং সে বঙ্গবন্ধুকে ধারণ করে, সে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধারণ করে সে বারবার মুখ থেকে নেত্রী নেত্রী বলতে বলতে ফেনা তুলে ফেলছিল। হাসনাত আব্দুল্লাহ একই কথাই বলছিল। হাসিব কিছুটা সে শঙ্কিত ছিল, তার জীবন নিয়ে শঙ্কিত ছিল। সে বারবার বলছিল যে আমরা যদি কোনো কমিটমেন্ট দেই তাহলে আমরাই থাকবো না, আমাদেরকেই শেষ করে ফেলা হবে। সে বেশ শঙ্কিত ছিল। তো তাদের আচার আচরণ অত্যন্ত সন্দেহজনক ছিল, এবং সেটা কিন্তু আমি অবগত করেছি যে একদিকে তারা এই কথা বলছে, কিন্তু তারা সব বিষয়ে খালি পিচ্ছিল একটা পরিস্থিতি অবতারণা করছিল। এবং এটা ছিল আমারও মতামত, আমি তো কোনো সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি নই। আর সেখানে আসলে অনেক দেরি হয়ে যায় আমাদের এই আলোচনাটা করার ক্ষেত্রে। এবং তাদের ব্যাপারে যে পর্যালোচনা, সেটা গোয়েন্দা সংস্থাগুলো আসলে মূলত পর্যালোচনাটা করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সেখানে ব্যাপকভাবে ব্যর্থতার পরিচয় দেয়। এবং আমি ব্যর্থতা বলবো নাকি পরিকল্পিতভাবে কনভে করা আমাদের নেত্রীকে যে এরা তো আমাদেরই, হ্যাঁ, সুতরাং এরা আমাদেরই এবং এরা আমাদের ভাবাদর্শের, এই বিষয়টা বারবার তাকে বলে বিভ্রান্ত করা, আমাদের নেত্রীকে বিভ্রান্ত করে একেবারে মানে পতনের চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার একটা যে পরিকল্পিত ষড়যন্ত্রের পথ আমরা দেখছিলাম, সেটা কিন্তু অনেক জায়গা থেকে আমি উপলব্ধি করতে পেরেছি, এবং সেভাবে করে আমি আমার মতামতটা দিয়েছি। এখন আমি তো কেন্দ্রীয় কমিটিতেও নেই, আমি শুধুমাত্র সরকারে ছিলাম। তো আমার যে মতামত সেটা আমি দিয়েছি। এবং আরো অনেকগুলো বিষয় ছিল, শিক্ষকদের আন্দোলনের বিষয় ছিল, সেখানেও কারা কি করছিলেন সেগুলো আমরা জানতাম। তবে সে আলোচনায় এখন গিয়ে লাভ নেই, কারণ এটা যে একেবারে প্রথম থেকে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে। তবে সেই ষড়যন্ত্রের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে সেই ষড়যন্ত্রের মধ্যে ফেলে রাখা হয়েছিল, এবং নানান পক্ষ সেখানে নানান ভাবে তাকে বিভ্রান্ত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে যেখানে তিনি বাস্তবতাটা আসলে কি হচ্ছিল সেটা নিয়ে তাকে অন্ধকারে রাখা হয়। এটা আমি স্বচক্ষে দেখেছি, এবং একদিন এটা নিয়ে লিখিতভাবে সেটা প্রকাশিত করে বলতে হবে কার কি ভূমিকা ছিল। আমি 75-এর 15ই আগস্ট দেখিনি, সেই 15ই আগস্ট আমার বাবা সেই 15ই আগস্টের পরে দেশ ছাড়া হয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা তখন ভারতে নির্বাসনে ছিলেন, তিনিও, আমার বাবাও নির্বাসনে ছিলেন। সেই নির্বাসনের থেকে পুনরায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন। আমরা এখন সেভাবেই চিন্তা করতে হবে যে আসলে যেটা হয়েছে এবং ষড়যন্ত্র তো হয়েছে, এটা অনস্বীকার্য। আমি সশরীরে সেগুলো মানে সাক্ষী ছিলাম। তবে সেই ষড়যন্ত্রের কথা বলে তো এখন লাভ নেই। এখন সামনের দিকে কিভাবে আমরা সেটাকে অতিক্রম করে এগিয়ে যাব সেটাই হচ্ছে আমাদের বলতে হবে। তবে একটা কথা এখানে বারবার আমি পরিষ্কার করে বলবো যে তিনি প্রাসাদ ষড়যন্ত্রের অংশ, প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তিনি যে আসলে প্রাণে বেঁচে গিয়েছেন এইটা অলৌকিক ঘটনা। 75-এর 15ই আগস্টে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন, এবারও বেঁচে গিয়েছেন। এবং 4 অগস্ট রাতের বেলাটাও কিন্তু আমি গণভবন কম্পাউন্ডে ছিলাম, তখন কেউ ছিল না। আমার সাথে আরো দুজন ব্যক্তি ছিলেন, আমি যেহেতু তাদের কাছ থেকে অনুমতি পাইনি আমি সেটা বলছি না। এবং
তখন কম্পাউন্ডে একজনের মানে এই কম্পাউন্ডের মধ্যে ছিলাম, এবং সকাল পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি আমরা দেখেছি এবং তারপরে যেভাবে পরিবর্তন হয়েছে পরিস্থিতি, এখানে অনেকগুলো পক্ষের সম্মিলিত ব্যর্থতা, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা, ষড়যন্ত্রের অংশীদার হওয়া, এবং আমি বলবো সার্বিকভাবে ব্যর্থতা ছিল। এবং এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে, শেখ রেহানাকে একসাথে হত্যা করা। এবং সেখানে ইনফ্যাক্ট আমি সেখানে মানে 2 ঘন্টার জন্য শুধু বেরিয়েছিলাম, বাড়িতে গিয়ে 2 ঘন্টা না 1 ঘন্টা, ফেরত আসতে আসতেই দেখি যে মানে সরকার আর নেই। মূলত এত অল্প সময়ের মধ্যে সেটা হয়েছে, কারণ পরিস্থিতি তার আগেও নিয়ন্ত্রণে ছিল। একেবারে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। সামনের দিকের কথা যদি আমি বলি, এখন বাংলাদেশের মানুষ যে পরিস্থিতিতে আছে, এই ধরনের পরিস্থিতিতে সাধারণত যেটা হয় যে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে মানুষ আন্দোলনের নামে, সরকার উৎখাতের আন্দোলনের নামে মানুষকে এই সরকারের ব্যর্থতা, ইউনূস সরকারের ব্যর্থতা সবকিছু কিন্তু আবারও অসহিষ্ণু করে দিচ্ছে। এবং এই অসহিষ্ণুতার ফল হচ্ছে আরেকটি সরকার পতনের আন্দোলন, আর একটি অরাজকতা হওয়ার সম্ভাবনা। এবং এর ফাঁকে দিয়ে কিন্তু আবারও সেই ষড়যন্ত্রকারীরা চলে আসতে পারে যারা কিন্তু গত 18 মাস ধরে সরকারকে দখল করে রেখেছিল। এরা কিন্তু রাজনৈতিক জটিলতার মধ্যেই আসে। আমার যেটা ব্যক্তিগত অনুধাবন সেটা হচ্ছে, একটা রাজনৈতিক সরকার এখন এখানে আছে, তারা যদি বুঝতে না পারে যে এই ধরনের পরিস্থিতিতে তারাও কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। এরা গ্লোবাল স্কেলের মাফিয়া, এবং এরা এরা মানে ষড়যন্ত্র, তাদের জাল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো এরা আমাদের দেশে বিদেশে নানান জায়গায় বসে এই জালটা ফেলছে। এই উপলব্ধিটা যদি এই সরকারের না আসে, তাহলে কিন্তু তারাও বিপদে পড়বে, বাংলাদেশও বিপদে পড়বে। এটা থেকে পরিত্রাণের উপায়টা একটাই, যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট। যে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তাদেরকে বুঝতে হবে, উইদাউট এ পলিটিক্যাল সেটেলমেন্ট দে উইল নট বি সাস্টেইনেবল। এবং এই পলিটিক্যাল সেটেলমেন্টটা করতে হবে আওয়ামী লীগের সাথে। তারা এখন যেটা বলছে যে মানে বন্দোবস্ত, এই বন্দোবস্ত কিন্তু করতে হবে আওয়ামী লীগের সাথেই করতে হবে। কারণ বাংলাদেশের এই মুহূর্তে যে কোনো পাবলিক সার্ভিসে দেখবেন 70% বেশি মানুষ আবারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার চায়। আওয়ামী লীগকে চাওয়ার ক্ষেত্রে হয়তো বা 70%, আর আমি বলবো 80% বেশি মানুষ চায় শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী। এই ধরনের একটা বিস্ফোরণমুখ অবস্থা কিন্তু। এর মধ্যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, এর মধ্যে সবাইকে কারাগারে বন্ধ করে রেখেছেন। তো এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে, নয়তো আপনি নিজেই বিপদে পড়বেন। বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে আছেন তিনি খুব ভালো করেই জানেন যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাংলাদেশ আছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যদি কোনো বিস্ফোরণ ঘটে, তার এই শ্বাস রোধ হবে সবার আগে। তো এই সেটেলমেন্টটা করার জন্য এটা আমাদের সবার দাবি যে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে, সাজানো মামলা, পরিকল্পিত, সেগুলো মানে খারিজ করতে হবে। এটা তো তিনটা। আপনি তৃতীয়টা যাওয়ার আগে কিন্তু নিষেধাজ্ঞাটা সিদ্ধান্ত নিতে হবে, আদালতের মাধ্যমে রাজবন্দীদের সিদ্ধান্ত নিতে হবে, এবং আদালতের মাধ্যমে কিন্তু এই ক্যাঙ্গারু কোর্টকে সেটা খারিজ করতে হবে, যেই কোর্টের কিন্তু এখতিয়ারই ছিল না। একটা অর্ডিন্যান্স পাশ করে সাময়িক আইন দ্বারা, ভাই এখানে আছেন, একটা সাময়িক একটা আইন যেটা পার্লামেন্টে পাশ হয়নি, তার আগেই আপনি ফাঁসি দিয়ে দিলেন। তো এটা তো এক ধরনের মানে সাবজুডিস অবস্থায় রেখে, মানে এটা যে কনস্টিটিউশনালি সাবজুডিস, বিকজ দ্য ল ওয়াজ নট enacted in the parliament, was not ratified in the parliament. পার্লামেন্ট বসার আগেই আপনি একটা অর্ডিন্যান্স দিয়ে, যে অর্ডিন্যান্স ইটসেলফ ইজ কোয়েশ্চেনেবল, যার কোনো সাংবিধানিক বৈধতা নাই, কারণ এটা ক্যাবিনেট একটা অর্ডিন্যান্স পাস করে দিল, সেটাতে আপনি ফাঁসি দিয়ে দেবেন? আপনার তো অন্তত পক্ষে অপেক্ষা করা উচিত ছিল যে সংসদের কথা। আর সেই সংসদও কেমন সংসদ, যেখানে কোনো প্রতিনিধিত্ব নেই, সবার প্রতিনিধিত্ব নেই। তাই সংসদ ব্যতি রেখে আপনি একটা অর্ডিন্যান্স দিয়ে পাস করলেন, দিস কনভিকশন ইজ আনসেফ, অ্যাবসলিউটলি আনসেফ। আর ইন অ্যাবসেন্সিয়া কোনো আপনার পার্টিসিপেশন ছিল না, কোনো ফরেন লয়ারকে আসতে দেওয়া হয়নি, এবং রাষ্ট্রের তথাকথিত মানে কৌশলীয় বলছে যে আমাকে তো নাটক করতে হচ্ছে, উপায় তো নেই। সুতরাং এই যে গোলাম মর্তুজা
যে কিনা মানে হাইকোর্টে জাস্টিস হিসেবেও নিয়োগ পাওয়ার যোগ্যতা রাখে নাই, আপনি তাকে একটা ডিস্ট্রিক্ট জাজ পর্যায় থেকে তুলে নিয়ে এসে অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, জামাতের একেবারে মানে কোর সমর্থক, এই লোকটাকে ধরে নিয়ে এসে আপনি বানিয়ে দিলেন একটা কোর্টের জাস্টিস। হ্যাঁ, এবং সেই কোর্টটা হাইকোর্ট সমমর্যাদার, এবং সেই কোর্টে কোনো এখতিয়ার ছিল না যে এই অপরাধ সম্পর্কে আপনাকে তো ইনভেস্টিগেট করতে হবে। আপনি ইনভেস্টিগেট করলেন না, কোথা থেকে কিছু ভয়েস নিয়ে এসে চালিয়ে দিলেন। এই অরাজকতাগুলো ইউনুস করেছে। এই অরাজকতাগুলো যদি কন্টিনিউশন তারেক রহমান করেন, তার পরিণতি, ইউনুসের পরিণতি 18 মাস পরে এখন দেখেছেন আপনারা, সে 18 মাস পরেও এখন পুলিশ এসএসএফ ছাড়া সে কোথাও চলতে পারে না। এবং আর 6 মাস পরে গিয়ে কোথায়, আমার তো বিশ্বাস সে 6 মাস পরে বাংলাদেশে থাকবে না। 600 শিশুর হত্যাকারী ইউনুস, অফিসিয়ালি 600, মানে আনঅফিসিয়ালি প্রায় 1,500-এর উপরে শিশু সে হত্যা করেছে তার সিদ্ধান্তের কারণে। এদের বাবা মারা যদি তার দিকে তেড়ে আসে, এ তো বেঁচে থাকতে পারবে না, এর কোনো উপদেষ্টা বেঁচে থাকতে পারবে না। উপদেষ্টারা ইতিমধ্যে তার কান্নাকাটি করা শুরু করেছে। তাদেরকে শাহবাগে জনসমক্ষে বিচার করতে হবে। এই বাবা মারা, এই সন্তান হারা বাবা মায়েরা দাঁড়িয়ে থেকে এদের বিচার করবে। সুতরাং এই ধরনের বিস্ফোরণমুখ ভয়াবহ অবস্থা থেকে আপনি বাঁচতে হলে একটাই, there has to be a political settlement, there has to be a political reconciliation, যে প্রপার ইনভেস্টিগেশন লাগবে, সেই পথে আমাদের হাঁটতে হবে। আমি একটু সংযুক্ত করতে চাই ব্যারিস্টার নওফেল, যেটা বললেন যে পলিটিক্যাল রিকনসিলিয়েশন, যেটা আপনি বললেন, এবং আমরা একটা কনক্লুশন আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে 5ই আগস্টের পর এবং জুলাইয়ের পর থেকে পর্যন্ত যা কিছু হয়েছে, যে একটা ক্ষমতা দখলের একটা দীর্ঘ বিধ্বংসী একটা পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, এবং সেখানে যে চরিত্রগুলোকে আমরা দেখেছি আসা যাওয়ার মধ্যে, সেটা বাংলাদেশের মানুষ যারা আছে তারা নিশ্চিত হয়েছে যে আসলে কি হয়েছে ঘটনাটা। মাঝখানে যেটা হারিয়েছে বাংলাদেশ, তার বলবো যে অর্জিত যে অর্জন ছিল, সে অর্জনের অনেকটুকু বাংলাদেশ হারিয়েছে গত 2 বছরে। এখন এই পলিটিক্যাল রিকনসিলিয়েশনে আমরা কয়েকদিন আগে দেখছি মির্জা ফখরুল কয়েকদিন পরপরই বিশেষ করে জামাতের যে ফটোকপি, যেটা কার্বন কপি, যেটা এনসিপি এবং অন্যান্য এবি পার্টি আরো হাবিজাবি যেগুলো আছে, এগুলো তাদের তৈরি করা জিনিস, এবং জামাতের যে মুখোশ, যেটা তাদের যে চরিত্র, যেটা এবং তাদের যে রাজনৈতিক এবং যে তাদের যে ব্যক্তিগত চরিত্র, বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে আসলে তারা কি চায়। সম্ভবত ব্যারিস্টার নওফেল আউট হয়েছেন আমাদের এখান থেকে, স্ক্রিন আউট হয়েছেন কোনো টেকনিক্যাল কারণে। তো যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে সেখানে আমরা যেটা দেখতে পাই, যে তাদের যে চরিত্রটা আমরা দেখতে পাই, বিশেষ করে সেখানে বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে যে যাদের যে লক্ষ্য, যেটা তাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের মধ্যে তারা রাজনৈতিক লক্ষ্য এবং যে রাজনৈতিক যে কমিটমেন্ট, যেটা বলবো যে পলিটিক্যাল কমিটমেন্ট, সেটার মধ্যে অনেক পার্থক্য, এবং তাদের যে প্রকাশ, সেটার মধ্যে যথেষ্ট পার্থক্য আমরা দেখতে পেয়েছি। তো আজকে যেটা হচ্ছে যে আমাদের আলোচনার বিষয়, যে বাংলাদেশে মির্জা ফখরুল কয়েকদিন পরপরই দলের মহাসচিব হিসেবে তিনি বলছেন যে তিনি চান যে আওয়ামী লীগের ফিরে আসা উচিত, এবং সেখানে তিনি শর্ত জুড়ে দিচ্ছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রশ্নটা ব্যারিস্টার নওফেলকে আমি করতাম, দস্তগীরের কাছে আমি ফেরত যাচ্ছি, যে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির কোনো রাজনৈতিক সংলাপ হওয়া খুব জরুরি? বিকজ অফ দ্যাট আমরা বিএনপির কিছু অংশের আচরণে আমরা দেখতে পাচ্ছি যে তারা একবার বলছে যে আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ, আবার তাদের অনেকেরই আচরণ এবং হুমকি ধামকিতে মনে হচ্ছে যে রাজনৈতিক শত্রু। এক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের যে সংলাপ, রাজনৈতিক সংলাপ এবং যেই পরিস্থিতি চলছে তার নিরসনে এই সংলাপের গুরুত্ব আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং সেটাকে কতটুকু প্রয়োজন মনে করেন? দস্তগীর জাহাঙ্গীর। অসংখ্য ধন্যবাদ। আবারও আমি মন্ত্রমুগ্ধের মতন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান, ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল চৌধুরীর কথা শুনছিলাম। কেন শুনছিলাম সেটারও একটু বলে রাখি, কারণ একজন চাক্ষুষ সাক্ষী, ঘটনার চাক্ষুষ সাক্ষী আমরা কোর্ট হাউসে বা বিচার যে কক্ষে আমরা সেটাকে সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ হিসাবে গ্রহণ করি। উনি যে কথাগুলো খুব সংক্ষেপে আজকের প্রিয় স্বদেশে তুলে ধরলেন, দর্শক শ্রোতারা আপনারা এটাকে সংগ্রহ রাখবেন। ইতিহাসের একটি অংশ উনি তুলে ধরলেন, যে প্রাসাদ ষড়যন্ত্র করে কিভাবে বঙ্গবন্ধুর তনয়া দয়কে সেদিন হত্যা করার চেষ্টা করা হচ্ছিল।
অতএব এই বিষয়টা আমি আগে বলে রাখলাম এই জন্যে যে পরে হয়তো ভুলে যাব। আপনি যেই কথাটা এখন তুলে ধরলেন যে বাংলাদেশের যে পরিস্থিতি কোন দেশে যাচ্ছে এবং বিএনপির সাথে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি সেই সাক্ষীর থেকেই এখানে আনতে চাই। তিনি বলেছেন তখনকার এই তথাকথিত ষড়যন্ত্রকারীদের যে সম্মুখ সারিরে আমরা যাদেরকে সামনে দেখতে চলে এসেছিলাম, যে যাদেরকে বলা হচ্ছিল সমন্বয়ক, তাদের সম্বন্ধে কিন্তু উনি ব্যারিস্টার নওফেল একখানে বলে গেলেন যে তারা কিভাবে কমিউনিকেট করতো, তারা শুধুই সামনে ছিল, মূল ষড়যন্ত্রটা ছিল পেছনে। ঠিক একই বিষয় এখন তথাকথিত নির্বাচন এই বছর যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল 200 হিসাবে 209টি সিট তারা তথাকথিতভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় বসেন এবং তাদের জোট হিসাবে বোধহয় 214টা। এখন প্রশ্নটা হলো যে তারা যদি ওই সমন্বয়কের মতনই প্রধানমন্ত্রী না হয়ে থাকবেন, তাহলে তারা এই 2-3 জন ষড়যন্ত্রকারীদের ভয়ে, তাদের কথার, তাদের হুমকির ভয়ে তারা কিন্তু কিছুই করছেন না। তারেক জিয়া এখনো পর্যন্ত নিজকে একটি স্বাধীন চেতা রাজনৈতিক নেতা অথবা বাংলাদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেননি গত 100 দিনে। তার অর্থ কি? অর্থটা হলো, আমি আবার ব্যারিস্টার নওফেলের কথায় ফিরে যাই, যে সেখানে বিষয় এই ক্ষমতাটা আসলে বিএনপির হাতে আছে কিনা প্রশ্ন রেখে গেলাম। কারণ তার পেছনের শক্তি তাকে শুধু এখানে বসিয়ে তাদের কাজগুলো করছে এবং সম্ভাবনা দেখা দিচ্ছে যে তারা আসলেই কোনোভাবেই বাংলাদেশের আর্থসামাজিক বলেন রাজনৈতিক পরিবেশ তারা নিজেরা নিয়ন্ত্রণ তথা নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রচেষ্টা নিতে পারছেন না। যদি তাই হতো যে তারা 209 সিট নিয়ে বসেছেন নির্বাচিতভাবে, তাহলে তারা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হলে তারা বাংলাদেশের গণতন্ত্রের চর্চার জন্য যে কোনো ডিসিশন তারা নিতে পারেন, কারণ তাদের পার্লামেন্টে তারা পাশ করাতে, যে কোনো আইন পাশ করাতে তাদের কোনো অন্য পার্টির কাছে সহযোগিতা চাইতে হবে না। সেখানেই আমার একটি প্রমাণ হয়ে গেল যে বিএনপি আসলে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারছে না। বিএনপি কি আসলেই ক্ষমতা আছে কিনা সেটার সংশয় রয়ে গেল। এখন যে যে দলটি, একজন ব্যক্তির কথা বলছি, প্রধানমন্ত্রী, যে দলটি তারা নিজেরাই তাদের রাজনৈতিক কোনো হয়তো বা কারোর সাথে কোনো চুক্তির বিনিময়ে, কোনো কন্ডিশনের বিনিময়ে তারা যদি ক্ষমতায় বসে থাকেন, তার ফলশ্রুতি হলো যে তারা স্বাধীনভাবে কার সাথে কথা বলবো, কোন দলের সাথে আমরা রাজনীতি করব, কি করব না করব, সেটা নিয়ে কিন্তু তারা আসলে নিজেরা ডিসিশন নিতে পারছেন না, যেটা ব্যারিস্টার